কৈশোরে আমি একটা রেডিও কিনছিলাম, সেই গল্পটা আমি আপনাদেরকে আজকে বলবো। আমি কিন্তু কোনো মুরব্বি টাইপের কোনো মানুষ না বা খুব বড় হয়ে গেছে এরকম কোনো মানুষ না। আমিও মানে মাত্র 24 বছর বয়স, কিছুদিন পরে হয়তো 25 বছর বয়সে উন্নীত হব। সো আমি মোটেও মানে খুব বড় কোনো মানুষ এরকম না, বাট আমি আমার কৈশোরের মধ্যে শখের বসে একটা রেডিও কিনছিলাম। এমন না যে আমার নানা বা আমার দাদা রেডিও কিনতে গেছে আমি ওনার সাথে ছিলাম এবং এটার জন্য আমি বলতেছি যে না আমিও কিন্তু কিনছি এই জিনিসটা, এরকম না। এক্স্যাক্টলি আই বট এ রেডিও ফর মি, ফর মাই সেলফ, ঠিক আছে? কোনো নানা বা কোনো দাদা বা ওনারা কিনে নাই, আমি ওনাদের সাথে ছিলাম না, এটা আমি আমার জন্য কিনছিলাম, ঠিক আছে? তো আমি যদি শুরু থেকে বলি ঘটনাটা, তাহলে তখন আমি ক্লাস 4-এ কি 5-এ পড়ি। আমি আমার জন্য একটা ঘড়ি কিনছিলাম, কারণ পরীক্ষার মধ্যে যখন যাব তখন ঘড়ি দেখতে হয়, ঠিক আছে? ঘড়িটা থাকলে খুব ভালো হয়। ঘড়ির গল্প আমি অন্য কোনো একদিন বলবো, এটা নিয়েও মানে জীবনের প্রথম ঘড়ি কেনার যে ব্যাপারটা, ওইটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওর মধ্যে বলবো। তো রেডিও কিনতে গিয়ে আমি তো মানে এতগুলা ঘড়ি দেখতেছি, খুব মজা লাগতেছে। যখন আমি কিছু কিনতে যাই, মানে আপনার সামনে হয়তো দুনিয়ার অনেক কিছু আছে, কিন্তু আপনি সেই সমস্ত জিনিস আসলে খেয়াল করেন না। যখন ওই স্পেসিফিক কোনো একটা জিনিস হয়তো কিনতে যান বা কেউ হয়তো আপনাকে ফোকাস করতে বলে, তখন হয়তো আপনি ফোকাস করেন, অথচ আপনার আশেপাশে অনেক কিছুই আছে। তো ঘড়ির দোকানে আসলে খুব বেশি একটা ফোকাস পড়তো না, যদিও রাস্তার সাইডেই ছিল অনেকগুলো ঘড়ির দোকান। তো যখন আমার ঘড়ি কেনার একটা সুযোগ হয়েছিল, তখন তো আমি মানে স্কুলে যখন যেতাম, স্কুল থেকে যখন আসতাম, সব সময় আমি জাস্ট ঘড়ির দোকানে তাকায় থাকতাম যে আগামী কয়েকদিনের ভিতরে হয়তো ঘড়ি কেনার একটা সুযোগ হতে পারে, কারণ সপ্তাহখানেক পরে হচ্ছে পরীক্ষা। তো ঘড়ির দোকান দেখতে দেখতে আমি তো দেখতেছিলাম যে এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের ছেলেদের ঘড়ি, ওই জায়গার মধ্যে ব্যান্ডেনের ঘড়ি, ঠিক আছে? এই কার্টুনের বিভিন্ন ঘড়ি থাকতো তখন। তারপর ওইখানে হচ্ছে টেবিল ক্লক, দেয়াল ঘড়ি, মেয়েদের ক্লক, তারপর আরও হাবি জাবি বিভিন্ন জিনিস থাকার পরে একটা ঘড়ির দোকানের একটা কর্নারে আমি খুবই ছোট সাইজের, পকেট সাইজের, খুবই কিউট, খুবই সুন্দর পকেট রেডিও দেখছিলাম। এবং ওই রেডিওটা দেখে না আমার এত বেশি ভালো লাগছে যে মানে কেনার জন্য না, লাইক দেখা দৃষ্টিনন্দন লাগতেছিল আমার চোখের মধ্যে। তো আমি গেলাম ওই জায়গার মধ্যে, দাম জিজ্ঞেস করলাম। দাম মনে জিজ্ঞেস করি না, আমি জাস্ট এমনিতেই দেখছিলাম ওই দিন, মানে আমি ক্লাস 4-এ কি 5-এ পড়তাম তখন। তো আমার মনের মধ্যে না একটা ইচ্ছা জাগ্রত হয়েছিল তখন যে আমি কোনো একদিন রেডিও হয়তো কিনবো, কিন্তু এটার দাম নিশ্চয়ই অনেক বেশি হবে। পকেট সাইজ ছিল, বাট আমার কাছে না অনেক বেশি জিনিসটা অনেক কী বলবো ফ্যান্টাসির মতো মনে হইতেছিল যে রেডিও এটা কিন্তু একটা আবিষ্কার, তাই না? খুব দারুণ একটা আবিষ্কার। আমি মানে খুব বেশি বিজ্ঞান মনস্ক যে তা ওই সময় ছিলাম তা না, বাট আমি টেকনোলজিকে খুব পছন্দ করতাম, এটা ফর শিওর। তো রেডিও যেই জিনিসটা একটা জায়গা থেকে অন্য একটা জায়গার মধ্যে বা অন্য একটা জায়গা থেকে একটা জায়গার মধ্যে বার্তা চলে আসে, খবর চলে আসে, এই জিনিসটা ভাবতেই আমার খুব ভালো লাগতো, খুব মানে ফ্যাসিনেটিং লাগতো। কী আবিষ্কার করে গেছে আমাদের পূর্বপুরুষরা। তো আপনার হয়তো মনে আছে পূর্ববর্তী যে এপিসোডটা ছিল যেখানে আমি আমার পিএসপি সম্পর্কে বলছিলাম, আমার জীবনের প্রথম ভিডিও গেম কন্ট্রোলার কেনার যে গল্পটা আমি আপনাদেরকে বলছিলাম, যে জন্মদিনের মধ্যে আমি আসলে রেডিও কিনতে গেছিলাম কিন্তু পরবর্তীতে ভিডিও গেমস কিনে ফেলছি। তো আমি ওই ঘটনাটা আরেকটু পুনরাবৃত্তি করি। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার জন্মদিনের মধ্যে আমার প্রতিবেশী, আমার আপন খালু, আমরা পাশাপাশি থাকতাম কোনো একটা সময়। তো ওই জায়গাতে উনি প্রত্যেকবারই আমাকে জন্মদিনের মধ্যে গিফট দেয়। গিফটের মধ্যে প্রায় সময় পোশাক দেয়, প্রায় সময় টাকা দেয়। তো আমি ভাবলাম, আমি বায়না করলাম যে না আমাকে রেডিও দিতে হবে। তো আমি ওই ঘটনাটাই গত ভিডিওর মধ্যে বলছিলাম যে আসলে রেডিওটা কেনা হয় নাই, কিন্তু আমি ওই জায়গার মধ্যে গিয়া একটু খোঁজ খবর নিয়েছি যে রেডিওটা আসলে কত। তো উনি আমাকে, দোকানদার বললো যে এই রেডিওটা একদম পকেট, একদম ছোট্ট পিচ্ছি কিউট একটা সাইজের একটা রেডিও, যেটার দাম ছিল 400 টাকা। আমার এখনও মনে আছে, একদম ছোট ছিল, একদম অ্যাকচুয়াল পকেটের মধ্যে ঢুকতে পারতো, বুক পকেটের মধ্যে ঢুকতে পারতো, এরকম একটা রেডিও। খুব সুন্দর একটা এন্টিনা আছে, একদম টাইনি সাইজের। এটার মধ্যে সমস্ত FM আসতো কিনা আমি জানি না, আমি ভুলে গেছি, বা মেবি অর্ধেক টাওয়ারগুলো ক্যাপচার করতো, আই ডোন্ট নো। তো ওইটা হচ্ছে 400 টাকা। আমি বলি আরে বাপরে, এটা তো কম দামি, তাই না? কারণ আসলে মানে আমি ভাবছিলাম যে এটা মনে হয় মোবাইলের মতোই দাম, মোবাইল যেমন 1000-2000 টাকায় পাওয়া যেত, ওইটাও মনে হয় 1-2000 টাকা হবে। তো যখন দেখলাম 400 টাকা, ও ম্যান কাম অন, এটা বাজেটের মধ্যে হয়ে যাবে তাহলে।
তো এর থেকে আরেকটু বড় সাইজের একটা ছিল, ওইটা একটু পাওয়ারফুল ছিল। লাইক এটা চলে হচ্ছে মানে একদম ছোটো টাইনিটা যেটা, ওটাও চলে হচ্ছে মেবি 2টা পেন্সিল ব্যাটারি, ঘড়ির যে ব্যাটারি আছে না ওইটা, সানলাইট ব্যাটারি বা ওই ধরনের ওই ব্যাটারি দিয়ে চলে। আর যে মানে আরেকটু সাইজে বড় যেটা, যেটা এই বুক পকেটে হয়তো আসবে না, বাট আমাদের প্যান্টের পকেটে হয়তো আসবে, ওইটার দাম ছিল 600 টাকার মতো বা 650 টাকার মতো। ওইখানে একদম বড় বড় যে জাম্বো ব্যাটারি আছে না, আমরা মানে আমি উদাহরণও দিতে পারবো না ওইগুলার, মানে একদম বড় মোটা মোটা সাইজের সিলিন্ডার সাইজের যেই ব্যাটারিগুলো থাকে, ওই সব ব্যাটারি তাও লাগতো হচ্ছে 4টা কি 6টা লাগতো, ঠিক আছে। তারপরে গিয়ে ওই রেডিওটা চলতো, কয় ঘন্টা জানি চলার ব্যাকআপের কথা বলছে। ওই এক একটা ব্যাটারির দাম মনে হয় 20 থেকে 30 টাকা ছিল। তো 4টা বা 6টা ব্যাটারি লাগাইতে আমার জীবন চলে যাবে। আরে বাপরে, রেডিওর থেকে মানে কয়েকবার ব্যাটারি চেঞ্জ করলে আমার রেডিওর দাম উঠে যায় এত পরিমাণ টাকা। বাট ওইটার সিগন্যাল ভালো আসে, ওইটার সাউন্ড কোয়ালিটি ভালো, ওইটার বিল্ড কোয়ালিটি ভালো, সব কিছু ভালো। বাট তারপর আমাকে বলা হলো যে তুমি এইগুলা কিনবা, তুমি হচ্ছে ইয়াং মানুষ, এইগুলা কিনে হচ্ছে একদম মুরব্বী যারা আছে তারা, যারা গ্রামের মধ্যে প্রত্যন্ত কোনো একটা অঞ্চলের মধ্যে থাকে। কারণ আমরা মোটামুটি গ্রামের মধ্যেই ছিলাম, সরি গ্রামের মধ্যে না, মানে আমাদের আশেপাশে বেশ একদম গ্রামই ছিল বলতে গেলে। অনেক মানুষ ছিল তখনও যাদের বাসার মধ্যে আসলে টেলিভিশন ছিল না, বাট রেডিও কেনার মতো কোনো অডিয়েন্স তখন ছিল বলে আমার মনে হয় না। যেই মানুষগুলো কিনতেছিল তারাও মনে হয় শখের বসেই কিনতেছিল বা শো পিস হিসেবে রাখতেছিল, মেবি, আই ডোন্ট নো। মানে আমি কথা বলছি, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন 2012 মেবি, তখনকার সময়ের কথা। তো আমি ভাবলাম যে না ঠিক আছে ফাইন, ওনার কথার মধ্যে যুক্তি আছে। আর আমি না মানে ব্যাটারি দেখা না, আমি আমার একটা মানে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে মানে একটু করি, মানে আমার কোনো একটা জায়গার মধ্যে যদি ব্যাটারি দেখে আমার সেটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে এটা যদি বৈদ্যুতিকে কানেক্ট থাকতো তাহলে মনে বেশি ভালো হতো। আর অ্যাটলিস্ট ব্যাটারি যদি থাকে, যদি রিচার্জেবল কিছু থাকে তাহলে মনে বেশি ভালো হয়। আমার কাছে সেই জিনিসটা বেশি কমফোর্টেবল মনে হয়। বারবার ওই 20 টাকা 30 টাকা খরচ করে ব্যাটারি চেঞ্জ করবো, ইটস ইটস আই মিন আমার এটা একদমই পছন্দ না। রিসাইকেল রিনিউয়েবল জিনিসপত্র বা একদম ডাইরেক্ট তার দিয়ে কানেক্ট করে তারপর ব্যবহার করা, আই লাইক দিস টাইপস অফ টেকনোলজি মোর। হ্যাঁ, ইংরেজিটা মনে হয় ঠিক হয়েছে আমার, ইংরেজি অফ। আচ্ছা, তো আমি পরবর্তীতে ওই জন্মদিনের মধ্যে আমি ভিডিও গেমস কিনছিলাম, আমি গত পর্বের মধ্যে বলছিলাম। তো কিন্তু ওই যে স্বপ্নটা বা ওই যে ইচ্ছাটা যে আমি একটা রেডিও কিনবো আমার বাসার মধ্যে, সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে কিছু বছর পরে। আমি যখন ক্লাস তখন 7 কি 8-এ পড়ি। আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমার বাবা কিছু বছর আগে মারা গেছে, আমি যখন ক্লাস 3-তে পড়তাম। এর পরবর্তী থেকে আমার মা আসলে বেশ ধার্মিক হয়ে গেছিলো আমার বাবা মারা যাওয়ার পরে। তো আমাদের বাসার মধ্যে একটা টেলিভিশন ছিল। তো ধীরে ধীরে ওই টেলিভিশনটা বছরের পর বছর আম্মুর ধর্মচর্চা করাটা, প্র্যাকটিস করাটা অনেক বেশি বাড়লো এবং টিভি দেখাটাও কমে যাচ্ছে। একটা সময় পর আমি যখন ক্লাস 7-এর ক্লাস 8-এ উঠবো কয়েক মাস পরে, ওই মুহূর্তে আমার মা আসলে এই টেলিভিশনটা ভাঙা ফেলছে। মানে লাইক এটা গুনাহ হবে বা এই ধরনের একটা বিশ্বাস থেকে, যেটাতে কিনা আমার কিনা খুব বেশি একটা কষ্ট লাগে নাই। আই ডোন্ট নো হোয়াই। কারণ হয়তো আমি আসলেই জানি না, আমি খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ ছিলাম। আমার বাসার মধ্যে আসলে বিনোদন বলতে ওই টেলিভিশনটাই ছিল, আমার কাছে আর কোনো বিনোদন ছিল না। গল্পের বই ছিল বেশ কিছুটা, কিন্তু তারপরও টেলিভিশনটা যখন ভাঙা হয়েছে আমার কেন জানি খুব বেশি একটা কষ্ট হয় নাই, বরং আমার কেন জানি মনে হচ্ছে খুব মজাই হইতেছে, মানে মজাই লাগতেছে। কারণ আই মিন, কারণ আমরা খুব ইউনিক একটা জিনিস করছি, আমার মনের মধ্যে সেই ঘটনা চলতেছে। আমরা খুব ইউনিক একটা জিনিস করছি, টেলিভিশন কেউ ভাঙে না, আমরা ভাঙছি, আমরা ভাঙে দেখাই দিচ্ছি, এই ধরনের কিছু একটা চলতেছিল মনের মধ্যে, এই জন্য। তো যাই হোক, পরবর্তীতে আমি আমাকে বলে রাখছিলাম যে তুমি যদি টেলিভিশন ভাঙো তাহলে আমি রেডিও কিনে আনবো, এই ধরনের একটা কথা বলে রাখছিলাম। তো এইটাও একটা কারণ হতে পারে যে টেলিভিশন যখন ভাঙা হয়েছিল আমি মনে কষ্ট পাইনি, কারণ আমার মনের মধ্যে লাড্ডু ফুটতেছিল যে আমি একটা রেডিও কিনে আসবো। এখন আমি মোটো ওই 600 টাকা দিয়ে ওই রেডিওটা কিনে আনবো না, কারণ ওইটার মধ্যে ব্যাটারি চেঞ্জ করতে হয়, অ্যান্ড আই হেট দ্যাট টেকনোলজি। তো আমি আমার কোনো এক আঙ্কেলের কাছে গিয়ে আবদার করলাম যে আপনি একটু খুঁজা দেন এই ধরনের কোনো রেডিও টেডিও আছে কিনা। উনিও একটু বিস্ময়ের মধ্যে পড়ে গেল, তুমি ইয়াং জেনারেশনের মানুষ, তুমি কিছু রেডিওর মধ্যে পড়ে রয়েছে, তোমার মানে মোবাইল কিনো, তুমি তোমার মাকে মোবাইল কিনে দেবো, একটা স্মার্টফোন আসে না তখন, বাট থাকে না জাভা সাপোর্টেড ফোন, বাটন ফোন, যেখানে গেমসও খেলা যায়, যেখানে আরও অনেক কিছু আছে। তো উনি পরবর্তীতে আচ্ছা ঠিক আছে যাও, তুমি বাসায় যাও, আমি পরবর্তীতে তোমাকে ফোন করবো না বা তোমাকে জানাবো না তো রেডিও টেডিও আসছে কি না।
তো পরবর্তীতে কয়েক সপ্তাহ হলো উনি আমাকে ডাকলো যে আমি একটা রেডিও পাইছি। আমি গেলাম এবং উনি আমাকে বললো যে তোমার জন্য মানে খুব পাইকারিতে একটা রেডিও পাইছি, এই রেডিওটা আমার নিজের কাছেও খুব পছন্দ হয়েছে, মানে একদম খুব ভালো সেই লেভেলের একটা রেডিও। আমি দেখলাম অ্যান্ড আই অ্যাম, মানে আমি ইংরেজিতে বলতে পারবো না, আই ফিল সো গুড ওই জিনিসটা দেখা যে ইয়াস আমি এক্স্যাক্টলি এই জিনিসটা যাচ্ছিলাম। ওই রেডিওটা ইলেকট্রিসিটি দিয়ে ডাইরেক্ট কানেক্ট করা যেত এবং ব্যাটারি তো চলতো, ঠিক আছে, ওই অপশনও ছিল। বেশ বড় সড়ো, এটা কোনো পকেট রেডিও ছিল না, এটা অ্যাকচুয়াল যে রেডিও বলতে যে জিনিসটা বোঝায় এই এতটুকু সাইজের একটা রেডিও ছিল, একটা স্পিকার, গোলগাল বড় সড়ো একটা স্পিকার, এদিকে ক্যাসেট, ঠিক আছে, এখানে ক্যাসেট ঢুকানো যেত। আগেরগুলোর মধ্যে ক্যাসেট ঢুকানোর কোনো ইয়ে ছিল না, অপশন ছিল না, এই জায়গার মধ্যে ক্যাসেট ঢুকে রেকর্ডও করা যায় তো মেবি, আই ডোন্ট নো, ভুলে গেছি আমি। বাট বাটনগুলো, ওই রেকর্ডের বাটনগুলো ছিল অবশ্য, বড় একটা এন্টিনা, ঠিক আছে, মানে দ্যাট ওয়াজ সো গুড। এবং মজার কথা হচ্ছে ওই জিনিসটা নাকি পাইকারিতে উনি কিনছে এবং দাম পড়ছে মাত্র 700 টাকা। ইয়াস, এক্স্যাক্টলি আমি এই ধরনের মানে সৌভাগ্য থাকবে আমি এটা ভাবি নাই, বাট ইয়াস। তো আমি খুব খুশি, কারণ আপনি ভাবেন একটা পকেট যে রেডিওটা ছিল, ওই পকেট রেডিওটা আমি মানে ওই জায়গার মধ্যে দামাদামি হচ্ছিল কত, 600 বা 650, মেবি দামাদামি করে হয়তো এটাকে 500 টাকায় আনা যাইতো। আর এই জায়গাতে আমি একটা অ্যাকচুয়াল এক্স্যাক্ট রেডিও কিনে ফেলতে পারছি 700 টাকা দিয়ে। ওটা মানে পাইকারিতে কিনছি, এটা যদি আমি মানে কেউ যদি কোনো ব্যবসায়ী যদি খুচরাতে বিক্রি করতো তাহলে হয়তো আপনার আরও 1000 টাকায় বিক্রি করতে পারতো বা 1500 টাকায় বিক্রি করতে পারতো, পাইকারি তো হয়তো এত টাকা কমে, ফাইন। তো আমি তো অনেক বেশি খুশি। আমি বাসার মধ্যে আসলাম, আম্মাকে দেখালাম, পুরা গ্রামের মধ্যে রেডিও ছিল মাত্র 2 জনের বাসার মধ্যে। একটা হচ্ছে আমার পাশের বাসার মধ্যে একজন সুলতান মাস্টার আছে, নামটা মিউট করে ফেলবো আমি, কিন্তু মানে এই নামের মধ্যেও একটা আলাদাই একটা টান আছে, তাই না? মানে এই ধরনের মানে একটা থাকে না, এই ধরনের মাস্টারদের এই ধরনের নাম সাধারণতই থাকে, এই ধরনের কমন, খুব খুব কমন একটা নাম। তো যাই হোক, আমি নামটা মিউট করে ফেলবো ইনশাল্লাহ, যদি আমার মনে থাকে। আচ্ছা, তো ওনার বাসার মধ্যে, উনি হচ্ছে আমার নানার বয়সী একটা মানুষ, আমার নানারই ভাই, ঠিক আছে। তো ওনার বাসার মধ্যে একটা রেডিও ছিল এবং উনি প্রায় নিয়মিতই উনি শুনতো। উনি টেলিভিশন, ওনার বাসাতে টেলিভিশনও ছিল, বাট উনি রেডিওতে অনেক বেশি এনজয় করতো। আমার নানারও একটা রেডিও ছিল আগে, আমার নানা যখন বেঁচে ছিল, যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম, আপনাদের বাসার মধ্যেও কখনো না কখনো রেডিও ছিল, হয়তো আপনি আপনার শৈশবের মধ্যেও দেখছেন। কিন্তু ওনার বাসার মধ্যে আমি আমার কৈশোরের মধ্যে আমার রেডিওটা দেখছি। মেবি এখনও পর্যন্ত এই রেডিওটা ওনার বাসার মধ্যে আছে, কিন্তু ওনারা আসলে এই জায়গাতে আর থাকে না। আমি ওনাকে মানে অন্য একটা জায়গার মধ্যে থাকে। তো আমার মনে হয় ওনার বাসার মধ্যে রেডিওটা এখনও আছে, কিন্তু মানে আমি প্রায় সময় ওনার বাসার মধ্যে রেডিওটা শুনতাম। আমার এখানেও যখন আসছে আমি তখন অনেক মজা পেলাম যে আমার এখানেও রেডিও আসছে। রেডিওর সাউন্ডটা না একটু অন্যরকম, লাইক এটার মধ্যে একটা আলাদা একটা পিচ আছে, একটা সাউন্ডের একটা ভেরিয়েশন আছে, যেটা শুনে বোঝা যায় যে এই একটু ঘ্যার ঘ্যার করতেছে বা একটু তীক্ষ্ণ শোনা যাইতেছে, এইটা মনে হয় রেডিওর সাউন্ড, ঠিক আছে। টেলিভিশনের সাউন্ড একটু স্মুথ হয়। তো টেলিভিশন মানে রেডিও যখন আসছে তখন তো আমি অনেক ডায়ালটাকে মানে মুভ করে সাউন্ডটাকে বাড়ায় কমায়, মানে প্যাপ ও শো সাউন্ডের পরবর্তীতে বিভিন্ন চ্যানেল ডিসকভার করলাম। এবিসি রেডিও, ফুর্তি, ঢাকা এফএম, হ্যান ত্যান, জাগো এফএম, তারপর কত কত ছিল, সিগন্যাল ছিল, রেডিও ছিল, তাই না? তো সেই সোনালি দিনগুলো, পরবর্তীতে ভূত এফএম শোনার যে ব্যাপারটা, ও হো। এবং মজার ব্যাপার ছিল ওই রেডিও হলেও একটু অ্যাডভান্স ফিচার ছিল, ওই জায়গার মধ্যে ইয়ারফোন কানেক্ট করা যেত। তো রাত্রেবেলা তো আমরা যখন ভূত এফএম বা এই ধরনের জিনিস শুনতাম, তখন সাধারণত এই স্পিকারে রাখা শোনাটা উচিত ছিল না, কিন্তু তারপর আমরা যদি একদম কানের কাছে আইসা হালকা করে সাউন্ড দিয়ে দিই তাহলে কিন্তু আসলে মানুষজন শুনতে পারে না, আশেপাশের মানুষজন এমনিতেও শুনতে পারতো না। বাট তারপরও রিস্ক ফ্রি থাকার জন্য জাস্ট আমরা ইয়ারফোন, আমি আমার কথা বলতেছি, আমার কোনো ভাই বোনও নাই, তো আমি জাস্ট ইয়ারফোনটা করে তারপর শুনতাম। এবং আমার কাছে মনে আছে ভূত এফএম প্রথম শুনতে আমার মোটেও সাহসে কুলায় নাই। তখন কুরবানির সময় ছিল এবং আমাদের এই জায়গাতে গরু বাঁধা ছিল এই জায়গার মধ্যে, এবং গরুটাকে রাত্রেবেলা পাহারা দিতে হবে। তো আমার এক কাজিন
আমার সাথে এই রুমের মধ্যেই শুয়েছিল, কারণ আমরা জানালাটা খোলা রেখে আমরা গরু পাহারা দেবো এবং সারা রাত হয়তো সজাগ থাকবো। আমি সজাগ থাকি, তুমি ঘুমাও, তুমি যখন সজাগ থাকবা আমি ঘুমাবো, এই ধরনের একটা প্ল্যান নিয়ে আমি পরবর্তীতে ভূত এফএম শোনা শুরু করছিলাম। তখন আমার একটু সাহস সঞ্চার হয়েছিল, যেহেতু আমার পাশে একজন অ্যাকচুয়াল একটা মানুষ বসে রয়েছে, শুয়ে রয়েছে, ঠিক আছে। তখন আমার মনের মধ্যে একটু সাহস হয়েছিল। তখন আমি ক্লাস 7-8 মনে হয় পা দিয়েছিল, ঠিক আছে। তখন আমি ক্লাস 8 পড়ি। তো তো এটা খুব মজা ছিল। তখন আমি মোটামুটি বলতে গেলে মানে ভূত এফএম শোনার মতো সাহস সঞ্চার করছিল। তারপর কুয়াশা কুয়াশা আমার অনেক বেশি ভালো লাগতো, কারণ কুয়াশা দেখে মানে আমি দেখেন ভূত এফএমের মধ্যে না তখন কয়েকটা শো ছিল। ভূত এফএম, যেটা কিনা মেবি ফুর্তিতে হতো বা আমি খেয়াল নেই। তারপর কুয়াশা, যেটা কিনা এবিসি রেডিওতে হতো। আরেকটা ছিল হচ্ছে ডর, যেটা কিনা আরজে কিবরিয়া উনি করতো। তো এই 3টা শোই ছিল যেটা কিনা সবচেয়ে বেশি ফেমাস ছিল। এর মধ্যে এই ভূত এফএম আর ডর শোনার মতো আমার সাহস প্রথম ছিল না, কারণ এরা রিয়েলিস্টিক মানে অ্যাকচুয়াল মানে মানুষদের ঘটনা, বাস্তব ঘটনা বলতো, যার কারণে যেটা শোনার মতো আমার কোনো মানে ছিল না। কিন্তু কোনো একটা সময় আমি জানতে পারলাম যে এবিসি রেডিওর মধ্যে আরজে শারমিন নাকি কে ছিল, উনি যে গল্পগুলো আমাদেরকে শোনায় ওটা আসলে ফেক গল্প। লাইক এটা অ্যাকচুয়াল মানে আমরা গল্পের বইয়ের মধ্যে যেমন ভূতের গল্প পড়ি না, ওইটা ছিল ওই গল্প। এটা রিয়েল লাইফের কোনো ছিল না। তো আমার কাছে মনে হলো যে না, এটা শোনা যায়, যেহেতু এটা রিয়েল লাইফের না, তো আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই, ইটস জাস্ট ফেক স্টোরি, ইউনো। তো ওনার এই কুয়াশার মধ্যে, এবং কুয়াশা যেহেতু এটা একটা ফেক স্টোরি, এটা প্রি রেকর্ডেড হতো মেবি, তো এই জায়গার মধ্যে না সাউন্ড টাউন্ড দিয়ে না অনেক খুব সুন্দর করে একটা মানে নাটকীয়ভাবে এটা প্রেজেন্ট করতো। আপনারা যদি কেউ কুয়াশা শুনে থাকেন, তো আমি জানি না এটা হয়তো ইউটিউবের মধ্যেও আমরা হয়তো পারবো, মানে আমার এখন দেখতে মন চাইতেছে, একটু খুঁজতে মন চাইতেছে, কুয়াশা মেবি পাবো আমি ইউটিউবের মধ্যে। তো ওনারা না মানে বিভিন্ন ভয়েস আর্টিস্ট একসাথে মিলে কোনো একটা গল্পকে ডাব করে, ডাব তো কোনো একটা কার্টুন অ্যানিমেশনের মধ্যে হয়, কোনো একটা ক্যারেক্টারগুলোকে নিজে থেকে ভয়েস করে ন্যারেট করে তারপর গিয়ে একটা গল্প পরিবেশন করতো, এবং সাউন্ড ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে একটা গল্প পরিবেশন করতো তারা। ওই জিনিসটা শুনতে এত ভালো লাগতো, ভয়ও লাগতো ভীষণ, কারণ যখন যেই সাউন্ড ইফেক্টের দরকার তখন কানের মধ্যে সেই চিল্লাফাল্লা হইতেছে, সেই সাউন্ড হইতেছে, সেটা আরও বেশি ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল। বাট মনের মধ্যে সান্ত্বনা পাচ্ছিলাম যে এটা আসলে ফেক স্টোরি। তো যাই হোক, পরবর্তীতে আস্তে আস্তে সাহস সঞ্চার হয়। এর পরবর্তীতে আমি ডর শোনা শুরু করি। এরপরে আরও সাহস সঞ্চার হয়, ভূত এফএম শোনা শুরু করি। এইভাবে আমার যেতে মানে সময়টা পার হয়। পরবর্তীতে আমি সজীবের সাথে দেখা হয় আমার স্কুলের মধ্যে। সজীব আমার এক বন্ধু, স্কুল লাইফের বন্ধু। আপনারা যারা একদম প্রথম থেকে আমার ভিডিও দেখে আসেন, আমি সজীবকে নিয়ে অলরেডি একটা ভিডিও বানায় রাখছি, আমি আই কার্ডের মধ্যে ওইটা দিয়ে দেবো। তো সজীব ছোটোবেলা থেকে রেডিও জগে আরজে হতে চাইতো, ঠিক আছে। রেডিওতে যারা কথা বলে ও হতে চাইতো, ওনাদের মতো হতে চাইতো। তো আমি বলতাম যে তুমি কেন হইতে চাও, মানে আমি আরজেদেরকে শুনি, আমি রেডিও শুনি, তুমি কি শোনো, রেডিও শোনো? সে বলে হ্যাঁ রেডিও শুনি। তা আমি ওকে বললাম যে তোমার কাছে কোন রেডিও আছে, কত টাকার রেডিও আছে? সে বললো আমি মোবাইলে শুনি। মোবাইলে শোনো? মোবাইলে আবার কীভাবে রেডিও শোনা যায়? তখন ওই দিন আমি ডিসকভার করলাম আমরা যে রেডিও শুনি, আমরা যেই ফুর্তি এবিসি জাগো পাগো কিছু একটা শুনি, ওইটা আসলে মোবাইলের মধ্যেও শোনা যায়। এবং ওই ধরনের মোবাইল ডেফিনেটলি আমার কাছেও ছিল, আমার আশেপাশের সমস্ত মানুষের কাছে ছিল। আমি ফালতুতে আমি একটা 700 টাকা দিয়ে একটা আলাদা করে ডেডিকেটেড ডিভাইস কিনে আনছি, কারণ আমি জানতাম না ওই জায়গার মধ্যে আমাদের মোবাইলের মধ্যে রেডিও ছিল। যাই হোক, যদি যাই না ফেলতাম তাহলে আমার এই স্মৃতিটা, এই এক্সপিরিয়েন্সটা কখনো হতো না যে রেডিও নিয়ে কীভাবে এরকম কিছু করা যায়। সো আমার ওই এক্সপিরিয়েন্সের জন্য আমি কৃতজ্ঞ, যে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমি এই প্রকৃতির কাছে কৃতজ্ঞ, আমি এই সংসারের এই জগতের কাছে কৃতজ্ঞ যে এরকম সুন্দর কিছু এক্সপিরিয়েন্স, এরকম সুন্দর কিছু মুহূর্ত আমাকে উপহার দিছিল। তো যাই হোক, পরবর্তীতে মানে ওই রেডিওটাতে হয়তো প্রবলেম দেখা গেছিলো, বা এত বিশাল বড় একটা রেডিও তার দিয়ে কানেক্ট করা তারপর চালানোটা, আমি বুঝতে পারতেছিলাম যে আমি অনেক অলস হয়ে গেছিলাম, এবং এত হ্যাসেল করে আসলে একটা ডিভাইস চালানো যায় না। যার বিপরীতে মোবাইলে খুব সহজে এই জিনিসটা করা যেত। তো আমি মোবাইলের মধ্যে অভ্যস্ত হয়ে গেছিলাম, এবং মোবাইলের মধ্যে যে কোনো জায়গার মধ্যে আমি চাইলে ওই সামনে চেয়ারের মধ্যে বসতে পারি, আমি এই জায়গার মধ্যে শুইয়া ল্যাপের ভিতরে, শীতকালের মধ্যে রেডিও ল্যাপের ভিতরে নিয়ে যাওয়া যায় না, বাট মোবাইল ল্যাপের ভিতরে নিয়ে শোনা যায়। সো দ্যাট ওয়াজ এ প্লাস পয়েন্ট।
তো আর মোবাইলের মধ্যে পরবর্তীতে আমি মেমোরি কার্ডের মধ্যে লোড করে বিভিন্ন মুভি, বিভিন্ন কার্টুন শো এখানে লোড করে রাখতাম। তো মোবাইলের মধ্যে অলরেডি আমার মিডিয়ার ব্যাপার স্যাপার চলতেছিল, যে আমি মিডিয়া কনজিউম করা শুরু করছিলাম। এটা নিয়েও আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওর মধ্যে বলবো, যে কখন আমি প্রথমবার ডিসকভার করলাম যে মোবাইলের মধ্যে কার্টুন দেখা যায়। টেলিভিশন তো ছিল না, মোবাইলের মধ্যে কার্টুন দেখা যায়, ঠাকুমার ঝুলি দেখা যায়, টম অ্যান্ড জেরি দেখা যায়। আই কান্ট বিলিভ দিস, যে মোবাইলে তো উন্নত কীভাবে হলো। আমরা সিনেমা হল বানিয়ে ফেলতেছি একটা মোবাইলকে, বাটন ফোনকে। ওয়াও! তো এটা নিয়ে আমি পরবর্তীতে বলবো। তো এই ছিল আমার রেডিওর কথা। আমার বাসার মধ্যে যে রেডিওটা ছিল, এটা জাস্ট কয়েক বছর, 1-2 বছর আগেও আমার কাছে ছিল, কিন্তু পরবর্তীতে এই রেডিওটা আমি বিক্রি করে দিই, মানে ভাঙ্গারির কাছে বিক্রি করছিলেন। আমি মনে করি যে আসলে আমাদের জীবনে অনেক কিছু আসে, অনেক কিছু যায়, আমরা অনেক কিছু সংরক্ষণ করে রাখতে পছন্দ করি। আমার একটা দৃঢ় বিশ্বাস এই যে আপনার কাছে থাকা কোনো বস্তু, কোনো প্রোডাক্ট, তাকে স্মৃতি হিসেবে রাখেন, সেটা ভালো কথা, কিন্তু আপনার স্মৃতি বা ওই প্রোডাক্টটা আসলে আপনার বোঝা হয়ে ওঠা উচিত না। স্মৃতিকে স্মৃতি হিসেবে রাখেন, এক্সপিরিয়েন্স হিসেবে রাখেন, খুব সুন্দর কিছু মুহূর্ত হিসেবে রাখেন, ওটাকে বোঝা হতে দেবেন না। সো সেই বিশ্বাসে আমি আসলে মানে সেই মতামতে আমি বিশ্বাসী। ওয়েলকাম টু দিস চ্যানেল, মানে বিদায়ী সময়ে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাতেছি, বাট ওয়েলকাম টু দিস চ্যানেল, যে জায়গার মধ্যে আমি বিভিন্ন এক্সপিরিয়েন্স সম্পর্কে কথা বলি এবং আমার বিভিন্ন মতামত শেয়ার করি। সো এটা আমার একটা এক্সপিরিয়েন্স ছিল, এবং পরবর্তীতে এটা আমার একটা মতামত, যে স্মৃতিকে কখনো বোঝা হতে দিবেন না। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। আমি প্রত্যেকদিন ছবি আঁকি, লাস্টের মধ্যে আমি আপনাকে রেডিওর ছবি আঁকার চেষ্টা করবো আজকে, ঠিক আছে? ওকে, ফাইন, বাই।